এটা অনেক দিন থেকে কাজ করি। আমার মা বাবা ওখান থেকেও কাজ করে এসেছি, তারপরে শ্বশুর বাড়িতে এসেও কাজ করছি। এই কাজটা আপনি কার কাছ থেকে শিখেছেন? মা বাবার কাছ থেকে শিখেছি, মা বাবা দাদু দিদাদের কাছ থেকে। ইনি হলেন শম্পা মাহিলি, এই গ্রামের একজন বাঁশ শিল্পী। প্রতিদিনের মতো আজও তিনি কাজে ব্যস্ত। একদিকে সংসার, অন্যদিকে জীবিকার লড়াই, এই দুইয়ের মাঝেই কাটছে তার প্রতিদিন। সকাল থেকে শুরু হয় কাজ, বাঁশ চেরা, কাটা, তারপর ধীরে ধীরে তৈরি হয় নানা সামগ্রী। এই কাজই তাদের জীবনের ভরসা, কিন্তু সেই ভরসাই আজ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। এখন আমাদের জাতের ব্যবসা, জাতি যেহেতু মহলি জাতির আমরা করি। আমাদের টাইটেল আছে হেমব্রম, টুডু, কি অনেক রকম আমাদের টাইটেল আছে। টাইটেল কিন্তু আমরা আদিবাসী পড়ি, কিন্তু আমাদের এখানে মহলি বলে। কিন্তু মহলি মানে যে মালি, অনেক রকম জিনিস আমরা তৈরি করি। বিয়ে ডেলা সাতালের জন্য তৈরি করি, আর বিভিন্ন রকমের জিনিস তৈরি করি। কিন্তু এই তৈরি করে আমরা তো সব জায়গায় সেল করি, কিন্তু আমাদের প্রফিট আসে না। মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের মজলিসবাগ একটি ছোট্ট গ্রাম, যেখানে একসময় বাঁশ শিল্প ছিল বহু পরিবারের প্রধান জীবিকা। কিন্তু আজ সেই চিত্র অনেকটা বদলে গেছে। সকালবেলা উঠে বাড়ির কাজ করলাম, বাড়ির কাজ করে এবার রান্না বান্না করলাম, বাজার করলাম, বাচ্চাগুলাকে স্কুল পাঠালাম, পাঠিয়ে আবার বাঁশের কাজ করছি। বাঁশের কাজ করে সংসারও চলছে না। বাড়িতে লাইন নাই, লাইন থাকলে একটু কাজ করতাম রাত্রে বেলা 10টা অবধি। লাইন নাই বাড়িতে, 4টা অবধি থেকে বন্ধ। বাঁশের কাজ ছাড়া আমাদের চাকরি নকরি কিছু নাই। আমরা খুব গরিব মানুষ, আমাদের ঘর বাড়িও নাই, বুঝলেন। কিন্তু আমরা সরকারে আমরা যে ভোট দিচ্ছি, আমাদের বাড়ি 10টা 8টা ভোট আছে, কিন্তু আমরা 30 বছর থেকে এই বাঁধের বাড়ি বেঁধেছি। বাঁধে বাড়ি যে বেঁধেছি, তাই 30 বছর থেকে এখানে আছি, কিন্তু আমরা কোনোদিন সাহায্য একটা তিরপাল পর্যন্ত পাইনি। এক সময় এই কাজের সঙ্গে যুক্ত ছিল প্রায় 800 থেকে 900 পরিবার। আজ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 400 থেকে 450। কাঁচামালের দাম বেড়েছে কয়েক গুণ। যেখানে আগে একটি বাঁশের দাম ছিল 30 টাকা, আজ তা বেড়ে দাঁড়িয়েছে 90 থেকে 130 টাকা। কিন্তু বাজারে পণ্যের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। বাঁশের কাজ করে কি লাভ হয় আপনার, কতটা? কিছু নাই, আমাদের পেটাই হয় না, উঠে না। পেটে তো খেতে হবে। আজকে একটা কুলা বানালাম, আজকে খেয়ে নিলাম, তো কালকে আবার তো আমাকে কিছু করতে হচ্ছে না। বাঁশের কাজ ছাড়া আর কোনো কাজ নাই দিদি। এই বাঁশ কেটে নিয়ে আসছি, বাঁশের কাজ করছি। বাঁশের কাজ করে কি আর পেট ভরবে? সব জিনিস হয়ে গেল প্লাস্টিকের, বাঁশের জিনিস কে দিচ্ছে? হ্যাঁ, মাথায় করে নিয়ে যাচ্ছে বিক্রি করতে, বিক্রি হয় না, তো কেমনি করে সংসার চলবে? টাকা পয়সার জন্য মেয়েকে পড়াতে পারছি না। একটা মেয়ে বসে আছে, পড়তে পারছে না, মানে পেটে খাওয়ারটাই দিচ্ছে খুব কষ্ট করে। সারা জীবন আমরা করেছি, আমার বাপ দাদা আমল থেকে করেছি। এই কাজটা কি আর ছাড়া যায়? চাকরি দিলে ছেড়ে দিবে। ছোট থেকে তো করে আসছি এটা কাজ। এটা আমাদের জাত ব্যবসা আছে, আমরা করছি। 10টা 12টা কুলা বানাচ্ছি, হাটে নিয়ে যাচ্ছি, চাল তরকারি কিনে নিয়ে ওটাই খাচ্ছি। আগে কিরকম আর উন্নতি হতো? কোনো ইনকাম নাই আমাদের, ওই কুলা ছাড়া কোনো ইনকাম নাই। যে 10টা বানাবো তাড়াতাড়ি করে খেতে, তাতে লাইন নাই। ওই দিনের বেলা রোদের সময় যতটা খাটবো ততটাই হচ্ছে। এবার কুলা নিয়ে যাচ্ছি, কুলা বিক্রি হয় না। একটা বাঁশের দাম 300 টাকা আছে, একটা টোটো ভাড়া 200 টাকা নিচ্ছে। তাহলে একটা বাঁশ আমার 500 টাকাতে পড়লো। ওই ওই একটা বাঁশে আমার কুলা কটা হবে, আর আমি সংসারটা কি করে পুষবো? কিনতে তো খরচা লাগে ভালোই। বাঁশের দাম যা হচ্ছে, বাঁশের দামের হিসাবে আমাদের লাভ হচ্ছে না। বিক্রি হচ্ছে এখনো প্লাস্টিক জিনিস, সব তো প্লাস্টিক উঠে গেছে। আমাদের তো কুলা বিক্রি হয় না, আমরা কি করে খাবো? ক্ষতি তো হচ্ছে প্লাস্টিকের জিনিস বের হয়ে। শম্পার মতো অনেক মহিলার জন্য এই কাজ শুধু রোজগার নয়, এটি তাদের পরিবারের দায়িত্বের অংশ। একদিকে সংসারের কাজ, অন্যদিকে এই কঠিন পরিশ্রম, দুটো সামলাতে হয় তাদের প্রতিদিন। একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে? একটা জিনিস তৈরি করতে কত সময় লাগে? 2 ঘন্টা লাগে। দিনে কতটা বানান? দিনে 6-7টা বানাই। আগে এই কাজ করে মাসে কত আয় হতো? আয় হতো 10-12 হাজার টাকা। এখন কত হয়? এখন কম হচ্ছে, এখন তো আয় হচ্ছে না, বাঁশের দাম বেড়ে গেছে। আর বাঁশ নিয়ে আসছি, বাঁশের কোনো প্রফিট হয়েছে না। প্রফিট এখন আমাদেরকে গ্রামে যেতে হয়েছে, আমাদের এক আটা কিনা করে আনতে হয়েছে। এখন যাচ্ছি, আমাদের একটা বাঁশের দাম 300 টাকা। ওটা আনে নিয়েছি, আমরা মেয়ে ছেলে কাজ করছি, কিন্তু আমাদের প্রফিটটা কম হয়ে গেছে। কাজ কতটা কমেছে? তারপরে কিন্তু বহুত কমে গেছে আমাদের। ওইটার জন্য আমাদের এই সিলিংটা নাই। প্লাস্টিকের জিনিস আসে তো আমাদের এইগুলোকে মহলি, আমাদের যেটা জাতির জিনিসটাকে আমাদের নষ্ট হয়ে গেছে। আর প্লাস্টিকের জিনিসটা এখন যদি আমাদের না থাকতো, তো এইগুলো জিনিস আমরা 400-500 বিক্রি করতে পারতাম। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সমস্যা, প্লাস্টিকের সহজলভ্যতা।
বাজারে এখন সস্তা প্লাস্টিকের পণ্যের চাহিদা বেশি, ফলে বাঁশের তৈরি জিনিসপত্রের বিক্রি কমে যাচ্ছে। দিনের পর দিন পরিশ্রম করেও মিলছে না ন্যায্য দাম। এই গ্রামে পুরুষ কারিগররাও একই সমস্যার মুখোমুখি। তারা বলেন, আগে এই কাজই সংসার চলতো, এখন আর চলছে না। অনেকে বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এই কাজটা হারিয়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তো এটার জন্যই আমাদের সংসার চলে। 10,000 8,000 টাকা সব সোনা টোনা যা ছিল বাবু বিক্রি করে বাবু আর ডাক্তারকে দিয়ে দিলাম, এখন অপারেশন হতে পারছি না। কি করবো বাবু বলেন? প্রবীণদের কথায় এই শিল্প শুধু রোজগারের মাধ্যম নয়, এটি এই গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য। এই কাজ হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি ইতিহাসও। আজ এই শিল্প এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে কমছে আয়। সম্পার মতো বহু পরিবার আজ টিকে থাকার লড়াই লড়ছে। আমাদের কারণ হচ্ছে আমাদের স্বামী স্ত্রী আমরা বসে থাকি, তো আমাদের মনে করে মোটামুটি 50 টাকা দিন পড়ছে এইগুলো জিনিস। এই প্লাস্টিকের জিনিস আসে, আর প্লাস্টিকের জিনিসটা যদি না থাকে তো আমাদের রেটটা একটু বেড়েই যায়। আমাদের চ্যাংড়া ফ্যাংড়া আছে, বাড়ির একটা খরচ আছে, একটা চ্যাংড়াকে আমরা পড়াবো, একটা চ্যাংড়াকে কোনো করবো, কোনো মানে প্রাইভেট পাঠাবো, কিন্তু আমরা এই খরচা দিতে পারছি না এই জিনিস দিয়ে। এখন চলে আসছে তো কী করবো, এই করেই আমরা চালাচ্ছি। কম সরকার থেকে যদি করবো আমাদেরকে প্রফিট দিতে পারতো, যে আপনার এইটাতে লস হয়েছে তো এইটা এই জিনিসটা দিব, সেটা আমরা করতে পারি। তাদের একটাই দাবি, সরকারি সহযোগিতা, সঠিক প্রশিক্ষণ আর বাজারের সুযোগ। প্রশ্ন একটাই, এই ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্পকে বাঁচাতে কি যথাযথ পদক্ষেপ নেওয়া হবে?